চলুন আজ একটা দারুণ জিনিস নিয়ে কথা বলা যাক। ভাবুন তো, যদি আমরা একেবারে গোড়া থেকে একটা বুদ্ধিমান সিস্টেম তৈরি করতে পারতাম, যেখানে হাজার হাজার ছোট ছোট বুদ্ধিমান অংশ একসাথে মিলেমিশে কাজ করবে। না, এটা কোনো সাইফাই মুভির গল্প নয়। এটাই হলো মাল্টি এজেন্ট সিস্টেমের আসল কনসেপ্ট। আজ আমরা এর ভেতরেই ডুব দেব। শুধু একবার কল্পনা করুন সিনারিওটা। পঞ্চমীর বিকেল, কলকাতার আকাশ শুধু ঘুড়ি বা ফানুসে ঢাকা নয়, সেখানে উড়ছে হাজার হাজার ডেলিভারি ড্রোন। কোনটা বিরিয়ানি নিয়ে যাচ্ছে, তো কোনটা হয়তো নতুন কেনা জামাকাপড়। কিন্তু এত ড্রোনের ভিড়ে কিভাবে ওরা নিজেদের মধ্যে ধাক্কা না লাগিয়ে ঠিক সময়ে ঠিক জায়গায় জিনিসটা পৌঁছে দেবে? এই যে একটা বিশাল বড় চ্যালেঞ্জ, এর সমাধানই কিন্তু লুকিয়ে আছে মাল্টি এজেন্ট সিস্টেমে। সোজা কথায়, মাল্টি এজেন্ট সিস্টেম বা MAS হচ্ছে এমন একটা টিম যেখানে প্রত্যেকটা মেম্বার, যাদের আমরা এজেন্ট বলি, তারা নিজেরা বেশ বুদ্ধিমান আর একে অপরের সাথে কথা বলে কাজ করে। এখন এই সিস্টেমটা বানানোর দুটো মূল চ্যালেঞ্জ আছে। প্রথমটা হলো প্রত্যেকটা এজেন্টকে আলাদাভাবে স্মার্ট বানানো, মানে তাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া। এটাকে আমরা বলতে পারি মাইক্রো লেভেল। আর দ্বিতীয় চ্যালেঞ্জটা হলো এই সব স্মার্ট এজেন্টদের জন্য এমন কিছু নিয়মকানুন বানানো যাতে তারা একটা সমাজের মতো একসাথে মিলেমিশে চলতে পারে। আর এটাই হলো ম্যাক্রো লেভেল। একটা সমাজ বানাতে গেলে সবচেয়ে প্রথম যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এর সদস্যরা কি একে অপরকে সাহায্য করবে নাকি নিজেদের মধ্যে কম্পিটিশন করবে? এজেন্টদের এই সমাজেও ঠিক একই প্রশ্ন। এটাকে আমরা বলতে পারি ওদের সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। এজেন্টদের মধ্যে সম্পর্কটা না দুরকমের হতে পারে। কিছু সম্পর্ক হয় একদম ফুটবল ম্যাচের মতো, যেখানে একটা দল জিতলে অন্য দলকে হারতেই হবে। এটাকে বলে জিরো সাম গেম। কিন্তু আবার কিছু সম্পর্ক এমনও হতে পারে যেখানে সবাই মিলে একসাথে কাজ করলে সবারই লাভ, কেউ হারবে না। যেমন ধরুন একটা টিম প্রজেক্ট, এটাকে বলে নন জিরো সাম। এজেন্টদের সমাজটা কেমন হবে সেটা কিন্তু এই সিদ্ধান্তের ওপরে নির্ভর করে। এই সহযোগিতার আইডিয়াটা বোঝার জন্য একটা ক্লাসিক উদাহরণ আছে, নাম প্রিজনেস ডিলেমা। ভাবুন, দুজন ছাত্র পরীক্ষার সময় টুকলি করতে গিয়ে ধরা পড়েছে। প্রিন্সিপাল তাদের আলাদা আলাদা ঘরে জেরা করছেন। দুজনের কাছেই দুটো অপশন, হয় চুপ থাকা নয়তো বন্ধুর নামে বলে দেওয়া। সমস্যা হলো কেউই জানে না যে অন্যজন কি করতে চলেছে। আর এখান থেকেই শুরু হয় আসল দ্বিধা। এবার এই ম্যাট্রিক্সটা দেখুন। ব্যাপারটা খুব সহজ। যদি দুজনেই মুখে কুলুপেটে থাকে, মানে সহযোগিতা করে, তাহলে দুজনেরই অল্প শাস্তি হবে। যদি একজন সব বলে দেয়, মানে বিশ্বাসঘাতকতা করে, আর অন্যজন চুপ থাকে, তাহলে যে বলে দিয়েছে সে একেবারে ছাড়া পেয়ে যাবে, আর যে চুপ ছিল তার হবে সবচেয়ে বড় শাস্তি। আর যদি দুজনেই দুজনের নাম বলে দেয়, তাহলে দুজনেরই মাঝারি মাপের শাস্তি হবে। আর এখানেই আসল মজাটা। দেখুন, প্রত্যেক ছাত্র যদি শুধু নিজের কথা ভাবে, তাহলে তার জন্য সবচেয়ে সেফ অপশন হলো অন্যের নাম বলে দেওয়া। কিন্তু যদি দুজনেই এই যৌক্তিক কাজটা করে, তাহলে দুজনেরই মাঝারি শাস্তি হয়, যেটা কিনা দুজনে চুপ থাকলে যে সামান্য শাস্তি হতো তার চেয়ে অনেক বেশি খারাপ। এখানেই ব্যক্তিগত স্বার্থ আর দলের ভালোর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। আর এই একই ডিলেমা কিন্তু আমরা বাস্তবেও দেখি। দুটো দেশের অস্ত্র প্রতিযোগিতা থেকে শুরু করে দুটো কোম্পানির প্রাইস ওয়ার পর্যন্ত সব জায়গাতেই এটা কাজ করে। তাহলে কোন প্যারাডক্সটা আমাদের দেখায় যে ব্যক্তিগতভাবে যেটা সবচেয়ে যুক্তিসঙ্গত মনে হয়, সেটা অনেক সময় গোটা দলের জন্য খারাপ ফলাফল নিয়ে আসে? একদম ঠিক, প্রিজনার্স ডিলেমা। বেশ, আমরা তো দেখলাম যে এজেন্টরা একে অপরকে সাহায্য করতে পারে বা নিজেদের মধ্যে লড়তেও পারে। কিন্তু এই সিদ্ধান্তগুলো তারা একসাথে নেবে কিভাবে? এবার চলুন দেখি এজেন্টদের সমাজের গভর্নেন্স বা শাসন ব্যবস্থা কেমন হতে পারে। এজেন্টদের মন মানসিকতা, মানে তাদের অ্যাটিটিউড, মূলত দুরকমের হয়। এক ধরনের এজেন্ট হল সেলফ ইন্টারেস্টেড বা স্বার্থপর। তাদের একটাই লক্ষ্য নিজের লাভটাকে ম্যাক্সিমাইজ করা, অনেকটা বাজারের বিক্রেতার মতো। আর অন্য ধরনের এজেন্ট হল বেনেভোলেন্ট বা পরোপকারী, যারা নিজের লাভের চেয়েও দলের বা পরিবারের লাভটাকে বেশি গুরুত্ব দেয়। যখন অনেকগুলো স্বার্থপর এজেন্টকে একসাথে কোনো সিদ্ধান্তে আসতে হয়, তখন নিলাম বা ভোটিংয়ের মতো পদ্ধতিগুলো দারুণ কাজ করে। ভাবুন IPL নিলামের কথা। প্রত্যেকটা দল নিজের সেরা খেলোয়াড়টা পাওয়ার জন্য ঝাঁপায়। এই পদ্ধতিগুলোর আসল গুরুত্ব হল এরা ব্যক্তিগত স্বার্থ থাকা সত্ত্বেও একটা ভারসাম্য তৈরি করে, যাতে একটা সামগ্রিক সিদ্ধান্ত নেওয়া যায় আর সীমিত রিসোর্স ভাগ করে দেয়া যায়। ঠিক যেমন সরকার স্পেকট্রাম নিলাম করে বা গুগল অনলাইন বিজ্ঞাপন দেখায়। এই যেমন ধরুন, একটা খুব সহজ নিলামের পদ্ধতি হল ফার্স্ট প্রাইজ সিল্ড বিড। এখানে সবাই গোপনে নিজেদের দর
মানে বেড জমা দেয়। যার বেড সবচেয়ে বেশি সে জিনিসটা পেয়ে যায়, আর তাকে ঠিক তত টাকাই দিতে হয় যত সে বিড করেছিল। খুবই সহজ আর ইফেক্টিভ একটা পদ্ধতি। এবার আসি ভালো এজেন্টদের কথায়, মানে পরোপকারী এজেন্ট। যখন একটা দলের সবার লক্ষ্য একটাই, তখন তাদের সমস্যা সমাধানের ধরনটা কিন্তু একেবারে অন্যরকম। এটা অনেকটা কয়েকজন বন্ধুর একসাথে মিলে একটা ট্রিপ প্ল্যান করার মতো। এখানে তো কেউ একা সব ঠিক করে না, তাই না? সবাই মিলেমিশে কাজটা ভাগ করে নেয়। এই পদ্ধতিটার একটা গালভরা নাম আছে, কোঅপারেটিভ ডিস্ট্রিবিউটেড প্রবলেম সলভিং, বা সংক্ষেপে CDPS। এর 3টে খুব সহজ ধাপ। প্রথমত, বড় সমস্যাটাকে ছোট ছোট টুকরোতে ভাগ করা হয়। দ্বিতীয়ত, এই ছোট কাজগুলো দলের সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। আর শেষে সবার করা কাজগুলোকে একসাথে জুড়ে দিয়ে পুরো সমাধানটা তৈরি হয়। আর এটাই কিন্তু বড় বড় ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট বা সায়েন্টিফিক রিসার্চের মূল ভিত্তি, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের টিম একসাথে মিলে একটা বিশাল সমস্যার সমাধান করে। তাহলে যে পদ্ধতিতে সব এজেন্ট মিলে একটা বড় সমস্যাকে ছোট ছোট ভাগে ভেঙে একসাথে কাজ করে তাকে কি বলে? একদম ঠিক, কোঅপারেটিভ ডিস্ট্রিবিউটেড প্রবলেম সলভিং বা CDPS। আচ্ছা, এজেন্টদের সমাজ হলো, নিয়ম কানুনও হলো, কিন্তু তারা একে অপরের সাথে কথা বলবে কি করে? একটা সফল সমাজ গড়তে গেলে একটা কমন ল্যাঙ্গুয়েজ তো লাগেই, তাই না? এজেন্টদের কথাবার্তা কিন্তু আমাদের মতো সাধারণ হাই হ্যালো নয়। ওদের প্রত্যেকটা কথাই আসলে এক একটা কাজ। এটাকে বলে স্পিচ অ্যাক্টস। ভাবুন, ক্রিকেটের মাঠে দুজন ব্যাটসম্যান একে অপরকে ইশারায় কিছু বলে। ওই ইশারাটা শুধু একটা তথ্য নয়, ওটা নিজেই একটা কাজ। যেমন, রান নেওয়ার জন্য রেডি হও। এর মানে হলো এজেন্টদের কমিউনিকেশন শুধু ডেটা আদান প্রদান নয়, বরং কাজের উদ্দেশ্যটা যাতে একদম পরিষ্কার থাকে সেটাও নিশ্চিত করা। এই যোগাযোগটা যাতে একদম নিখুঁত হয়, তার জন্য একটা নির্দিষ্ট ফরম্যাট ফলো করা হয়, অনেকটা ফর্মাল ইমেল লেখার মতো। প্রত্যেকটা মেসেজে কিছু নির্দিষ্ট অংশ থাকে, যেমন কে পাঠাচ্ছে, কে পাবে, মেসেজটার উদ্দেশ্য কি, এটা কি একটা অনুরোধ নাকি শুধু খবর দেওয়া, আসল কন্টেন্টটা কি, আর তারা যে শব্দগুলো ব্যবহার করছে তার মানে কি। এই গোছানো কাঠামোর জন্যই কিন্তু স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস একে অপরের সাথে নির্ভুলভাবে কথা বলতে পারে, কোনো ভুল বোঝাবুঝি ছাড়াই। তাহলে যে ধরনের কমিউনিকেশনে কথাটা নিজেই একটা অ্যাকশন, যেমন একটা অনুরোধ করা বা একটা প্রমিস করা, তাকে কি বলে? হ্যাঁ, স্পিচ অ্যাক্টস। তো আমরা এতক্ষণ ধরে একটা বুদ্ধিমান সমাজ তৈরির অনেকগুলো পার্টস নিয়ে কথা বললাম। চলুন এবার সবগুলোকে একসাথে জুড়ে দেখি আমাদের সেই দুর্গাপূজার ড্রোন সমস্যার সমাধানটা আসলে কিভাবে হচ্ছে। তাহলে একটা স্মার্ট মাল্টি এজেন্ট সিস্টেম বানানোর ফর্মুলাটা কি দাঁড়ালো? খুব সোজা। প্রথমে একটা সাধারণ লক্ষ্য ঠিক করতে হবে, তারা কি সহযোগিতা করবে নাকি প্রতিযোগিতা করবে। তারপর লাগবে কিছু নিয়ম কানুন, তারা কি নিলামের মাধ্যমে সিদ্ধান্ত নেবে নাকি CDPS ব্যবহার করবে। আর সবশেষে তাদের কথা বলার জন্য একটা সাধারণ ভাষা। এই 3টি জিনিস মিলিয়েই একটা কার্যকরী সিস্টেম তৈরি হয়। আমরা এতক্ষণ যা যা শিখলাম এগুলো কিন্তু শুধু থিওরি নয়, এটাই ভারতের ভবিষ্যতের টেকনোলজির ব্লুপ্রিন্ট। যে নিলামের কথা আমরা বললাম সেটাই ডিজিটাল মার্কেটপ্লেস চালাচ্ছে, যে CDPS এর কথা বললাম সেটাই ভবিষ্যতের সাপ্লাই চেইনকে অটোমেট করবে, আর যে ভাষার কথা বললাম সেটাই স্মার্ট সিটির হাজারো ডিভাইসকে এক সুরে বাঁধবে। তাই এই জ্ঞানটা শুধু পরীক্ষার জন্য নয়, ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার একটা চাবিকাঠি। একটা কথা মনে রাখতে হবে, আজকের দিনে কম্পিউটিং মানে শুধু একা একা কোনো ক্যালকুলেশন করা নয়। এর আসল বাস্তবতা হলো ইন্টারঅ্যাকশন বা পারস্পরিক যোগাযোগ। হাজার হাজার সিস্টেম কিভাবে একে অপরের সাথে কথা বলে একটা বড় কাজ করে ফেলবে, সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সুযোগ। তাই এই বিষয়টাকে বোঝা মানে ভবিষ্যতের প্রযুক্তির 9 নক্ষত্র বোঝা। তাহলে শেষ করার আগে একটাই প্রশ্ন রেখে যাই, আমরা কি এমন একটা ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে আমাদের শহর, আমাদের অর্থনীতি সবকিছু এই রকম বুদ্ধিমান এজেন্টদের এক বিশাল সমাজ দিয়ে চলবে? উত্তরটা ভবিষ্যতের হাতে, কিন্তু তার ভিতটা তৈরি হচ্ছে আজ।